নমস্কার, আরসিটিভি সংবাদে আপনাদের স্বাগত। আমার শহর রায়গঞ্জ নিয়ে রয়েছে আমি সোনালী। যে খবরের দিকে নজর রাখছি, রাতভর ঘেরাও আন্দোলনের জেরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক রায়। বুধবার ভোর থেকে অসুস্থতা বোধ করেন তিনি। তড়িঘড়ি তাকে আনা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন উপাচার্য। প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মী তপন নাগের সাসপেনশন নিঃশর্তভাবে প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার সন্ধ্যে থেকে উপাচার্যের ঘরের সামনে ঘেরাও করে আন্দোলনে নেমেছিলেন তৃণমূলপন্থী অশিক্ষক কর্মীরা। সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির ব্যানারে চলছিল আন্দোলন। পরবর্তীতে সেই আন্দোলনে যোগ দেন তৃণমূলের ছাত্র সংগঠনের সদস্যরাও। রাতভর চলে তাদের এই কর্মসূচি। ফলে গোটা রাত নিজস্ব কার্যালয়ে থাকতে হয় উপাচার্য দীপক রায়কে। ভোরবেলায় অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালের শয্যায় শুয়ে উপাচার্য দীপক রায় বলেন, শারীরিক অবস্থা খুব বেশি ভালো নয়, শরীর খুব দুর্বল, বুকে ব্যথা হচ্ছে, মাথা ঘুরছে। ভোর থেকে অসুস্থতা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল 10:15টায় বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম, তারপর আর ফিরতে পারিনি। মারাত্মক অসুস্থতা বোধ করছি। শারীরিক অবস্থা খুব বেশি ভালো নয়, শরীর খুব দুর্বল, বুকে পেইন করছে, মাথা ঘুরছে। এই ভোরবেলা থেকে এটা শুরু হয়েছে। কালকে তো আমি এসেছিলাম 10:15টায়, সকাল 10:30টায় আমাদের সেমিনার ছিল। তারপরে থেকে তার ফিরে যেতে পারিনি, ফলে মারাত্মক একটা অসুস্থ বোধ করছি। রাতে খাওয়া দাওয়া? রাতে 2টো রুটি খেয়েছি, তারপরে এখন তো সকাল পর্যন্ত কিছু খাইনি। শরীর অত্যন্ত দুর্বল হয়ে গেছে এবং মনে হচ্ছে প্রেশারটা আপ ডাউন করছে। অন্যদিকে সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ইউনিটের পর্যবেক্ষক বিজয় দাস বলেন, উপাচার্যকে ঘেরাও করা হয়নি। উপাচার্য, রেজিস্ট্রার ও কয়েকজন আধিকারিক নিজেরাই দরজা বন্ধ করে ঘরে বসেছিলেন। তাই আন্দোলনকারীরাও সেখানে আন্দোলন চালিয়ে গিয়েছেন। ভোরে উপাচার্যের শারীরিক অবস্থা খারাপ হলে আন্দোলনকারীরাই উপাচার্যকে হাসপাতালে ভর্তি করিয়েছেন। তবে এতে তাদের আন্দোলন থামবে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই। দেখুন, আমরা তো কালকে একটা সিদ্ধান্তের জন্য বিশ্ববিদ্যালয়ে বসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বশত বিসি এবং রেজিস্ট্রার এবং এফও এরা 4-5জন মিলে নিজেদের চেম্বারে ওরা বসেছিলেন এবং চেম্বারে বসেছিলেন। আমরা ভেবেছিলাম আমাদের একটা সময় চেম্বার থেকে বেরোবে, কিন্তু যখন ওরা বেরোয়নি আমরা সারা রাত বসেছিলাম। তারপর আজকে সকালবেলায় বিসি যখন শারীরিক অসুস্থতা অনুভব করে তখন আমরা ওনাকে নিয়ে প্রাইভেট মেডিকেলে ভর্তি করে। সেগুলো পূরণ তো হয়নি, সেটা কিন্তু আমরা ওনাদেরকে ঘেরাও করিনি। তার জন্য সকালবেলা রেজিস্ট্রাররা বাড়ি চলে গিয়েছিলেন, আমাদের আটকায়নি। ওনারা নিজেরা বসেছিলেন, আমাদের মুখোমুখি হতে পারবেন না বলে ওরা নিজেরা দরজা বন্ধ করে বসেছিলেন। রেজিস্ট্রার কখন বাড়ি গেছে? রেজিস্ট্রার সকালবেলা বললেন আমাদেরকে বাড়ি যাবো। আমরা বললাম যান। তাহলে কি আন্দোলনটা শেষ হলো? না, আন্দোলন তো আমাদের চলবেই, যতক্ষণ না দাবি উঠছে আমাদের আন্দোলন চলবে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হেনস্থার অভিযোগে তুলে বৃহত্তর আন্দোলনে নামলো রাজবংশী শিক্ষক সংগঠন। বুধবার দুপুরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সামনে চলে অবস্থান বিক্ষোভ ও প্রতীকী অবরোধ কর্মসূচি। আন্দোলনকারী রাঘব বর্মন বলেন, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক রায়কে অন্যায়ভাবে 17 ঘন্টা আটকে রাখা হয়েছিল, তাকে হেনস্থা করা হয়েছে। রায়গঞ্জের বিধায়ক উপাচার্যকে ফোনে হুমকি পর্যন্ত দিয়েছেন বলে অভিযোগ। উপাচার্যকে অবসর নিতে বলা হয়েছে। এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে রাজবংশী শিক্ষক সংগঠন। তাদের আন্দোলনকে জিসিপিএ সমর্থন জানিয়েছে বলে দাবি রাঘব বর্মনের। তিনি আরো বলেন, এই বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মী তপন নাগ উপাচার্যের সাথে খারাপ আচরণ করায় তাকে সাসপেন্ড করা হয়েছে। তার বিরুদ্ধে আন্দোলনে নেমে অশিক্ষক কর্মীদের একাংশ উপাচার্যকে হেনস্থা করেছে, যা কোনোভাবেই মানবে না রাজবংশী শিক্ষক সংগঠন। আগামীতে তারা আরো বড় আন্দোলনে নামবেন। প্রসঙ্গত, মঙ্গলবার রাতভর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের ঘরের সামনে আন্দোলন করেছেন তৃণমূলপন্থী অশিক্ষক কর্মীরা। এর জেরে ভোরবেলায় অসুস্থ হয়ে পড়েন উপাচার্য দীপক রায়। তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এর বিরুদ্ধে গর্জে উঠেছে রাজবংশী শিক্ষক সংগঠন। আমাদের দাবি, আমি নারদ বর্মন, আমরা আসছি রাজবংশী শিক্ষক সংগঠনের তরফ থেকে। আমরা শুনতে পারলাম যে গতকাল রাত থেকে আমাদের রাজবংশী সম্প্রদায়ের একজন সম্মানীয় ব্যক্তি, রায়গঞ্জ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর দীপক কুমার রায়কে অন্যায়ভাবে 17 ঘন্টা ধরে আটকে রাখা হয়েছে। আমরা আজকে সকালে জানতে পারলাম, আমরা তার জন্য আজকে তড়িঘড়ি আসলাম। শুনতে পারলাম যে গতকাল রাতে ডিউটি আওয়ারের পর স্যারকে এখান থেকে বেরোতে দেয়নি। তো স্যারকে আটকে রাখা হয়েছিল, ধাক্কা দেওয়া হয়েছে স্যারকে, এবং
স্যারকে নাকি অসুস্থ অবস্থাতে এই অসুস্থ অবস্থায় স্যারকে ধমকি দেওয়া হয়েছে ফোনে। আমাদের রায়গঞ্জের বিধায়ক মাননীয় কৃষ্ণ কল্যাণী ওনাকে ফোনে ধমকি দিয়েছেন যে নিজে অবসর নেওয়ার জন্য বলেছেন। এটা আমরা মানছি না, এটা আমরা মানব না। উনি কেন অবসর নেবেন? একজন নির্বাচিত প্রতিনিধির এরকম বলার অধিকার নেই। আমরা জনগণের ভোটে জবাব দিব বিধায়ককে আগামীতে। রাজবংশীরা আমরা এখানে সংখ্যাগরিষ্ঠ আছি। এখানে আরেকজন আছেন ইনি তপন নাগ, এখানের কি শিক্ষাকর্মী সংগঠনের কোন নেতা। উনি সবসময় স্যারের সাথে খারাপ ব্যবহার করেন, স্যারকে মানেন না। একজন ভিসিকে এখানে তিনি মানেন না, তার জন্য ওনাকে নাকি সাসপেন্ড করেছে। তার প্রতিবাদে ওনার সাথে আমাদের ভিসি স্যারের সাথে অন্যায়ভাবে যেটা করছে আমরা কোনো দিন সেটা মেনে নেব না। আমরা আজকে অবরোধ করছি। দরকার পড়লে আমরা এই অচল অবস্থা যদি ইউনিভার্সিটি থেকে না কাটে আমরা আরও বৃহত্তরে নামবো। বৃহত্তর জনসংখ্যা নিয়ে ইউনিভার্সিটিকে আমরা অবরোধ করে দেবো। আমরা রাজবংশী শিক্ষক সংগঠন থেকে এসেছি। আমাদের সাথে যৌথভাবে আমাদের এইচআর সোসাইটি আছে, আমাদের জিসিপিএ মেম্বাররা আছে। আমরা সমস্ত দল মত নির্বিশেষে সবাই অ্যাকচুয়ালি আমরা প্রিপারেশন নিচ্ছি। আজকে আসছি আমরা শিক্ষক সংগঠনের তরফ থেকে। আমরা এর শেষ দেখে থাকবো। ইউনিভার্সিটি থেকে অচল অবস্থা যদি না শেষ হয়, স্যারকে হেনস্থা করা হয়েছে, এর যদি যোগ্য জবাব না দেয় তাহলে আমরা ব্যবস্থা নেব। যদি স্যারের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তারা প্রশাসনকে প্রশাসনিকভাবে খাতা কলমে অভিযোগ জানাক, আমরা মেনে নেব। কিন্তু অন্যায়ভাবে এরকম অত্যাচার আমরা সহ্য করব না। আচমকা ভয়াবহ আগুনে পড়লো একটি বিস্কুটের কারখানা। মঙ্গলবার গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার সোহারাই মোড় এলাকায়। অগ্নিকাণ্ডের গ্রাসে চলে যায় গোটা ভবনটি। দমকলের 4টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। দমকলের পরিকাঠামো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় মানুষজন। কারখানাতেও অগ্নি নির্বাপন ব্যবস্থা কতটা মজবুত ছিল তা নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন। এখানে জল লাগবে। আপনি দুটো করে আমি মালদা চাচুর পরিমাণে ফায়ার ব্রিগেডের যে পরিষেবা, যে অগ্নিকাণ্ড, যে ভয়ানক অগ্নিকাণ্ড ঘটেছে, প্রচন্ড আতঙ্কে রয়েছে। কারণ নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য যে এত বড় একটা ফ্যাক্টরি থাকা দরকার কিছুই নেই। শীতের রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ল একটি বিস্কুট কারখানা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে রায়গঞ্জ থানার সোহারই মোড় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল এবং রায়গঞ্জ থানার পুলিশ। দমকলের মোট 4টি ইঞ্জিন এই বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। সূত্রের খবর, প্রথমে ধোঁয়া বের হয়। অধিক রাত হওয়ায় প্রথম দিকে বিষয়টি কারো নজরে আসেনি। পরে আগুনের লেলিহান শিখা গ্রাস করে ভবনটিকে। কারখানায় দ্বিতীয় এবং তৃতীয় তলে আগুন ছড়িয়ে পড়ে। এরপর জড়ো হতে শুরু করেন এলাকার মানুষজন। খবর পেয়ে প্রথমে রায়গঞ্জ দমকলের 2টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে কালিয়াগঞ্জ এবং ডালখোলা থেকে আরো 2টি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। দমকলের মোট 4টি ইঞ্জিন এই আগুনকে নিয়ন্ত্রণে করার চেষ্টা চালায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও এই ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। আশেপাশে একাধিক গোডাউন এবং জনবসতি থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকার বাসিন্দা ইন্দ্রজিৎ বর্মন ক্ষোভ প্রকাশ করে বলেন, এত বড় একটি কারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই। দমকলেরও উপযুক্ত পরিকাঠামো না থাকার কারণে যে কোনো মুহূর্তে কারখানার আগুন এলাকায় ছড়িয়ে পড়তে পারে। আশেপাশে প্রচুর মানুষের বাড়ি রয়েছে, গোডাউন রয়েছে। এই আগুন দ্রুত নিয়ন্ত্রণ না করলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় বাসিন্দারা প্রচন্ড আতঙ্কে রয়েছেন। এখানে এখন রাত প্রায় 12:30 বাজে। আমরা আধা ঘন্টা 45 মিনিট হয়েছে শুনতে পেয়েছি আমাদের পাশের যে হোমমেড বেকারি, সেই হোমমেড বেকারির পাশের যে দ্বিতীয় ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরিতে হঠাৎ আগুন লেগেছে। আমরা ছুটে আসলাম, আসার পরে দেখতে পাচ্ছি 2 তলাতে একটা আগুন ছিল, সেই 3 তলাতে একটা আগুন ছিল। সেই আগুনটা ধীরে ধীরে 3 তলা ভরে গিয়েছে এবং আশেপাশে এলাকায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। আমরা প্রচন্ড আতঙ্কে রয়েছি, কারণ আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য যে এত বড় একটা ফ্যাক্টরি থাকা দরকার সেটা কিছুই নেই। এখানে যে ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়েছে, ফায়ার ব্রিগেড এসেছে, দুটা তাদের গাড়ি নিয়ে এসেছে, কিন্তু শুনতে পাচ্ছি একটা ড্রাইভার এবং টানাটানি চলছে। পাবলিক প্রচন্ড ভাবে ক্ষিপ্ত, কারণ ফায়ার যেভাবে নিয়ন্ত্রণ করা দরকার সেটা করতে পারছে না। অফিসারকে আমরা খুঁজে পাচ্ছি না। আশেপাশে এখানে কাগজের গুডাউন রয়েছে, আশেপাশে 4 দিকে বাড়ি রয়েছে। আগুন নিয়ন্ত্রণ করার জন্য যে মেশিনের দরকার কিচ্ছু নেই। মানুষ প্রচন্ড ভাবে ভীতগ্রস্ত। আমরা দিশাহারা যে এখানে কি চলছে। বারবার বলছি যে নিয়ন্ত্রণ করার জন্য, মানুষকে বাঁচানোর জন্য একটা ব্যবস্থা নিতে হবে, কিছুই করছে না। তারা তাদের মাল বাঁচাতে ব্যস্ত।
কিন্তু আমরা বলছি মানুষের এখানে জীবনহানি হতে পারে। জীবনহানি বাঁচানোর জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার প্রশাসনিক ভাবে, সেই ব্যবস্থা আমরা খুঁজে পাচ্ছি না। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী। অতনুবাবু বলেন, তাদের সংগঠনের সদস্যের কারখানা এটি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন তারা। দমকল বাহিনী তৎপরতার সাথে এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। পুলিশ প্রশাসনও এসে পৌঁছেছে। এখানে স্ন্যাক্স এবং বিস্কিট তৈরির কাঁচামাল ছিল। শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে। অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছাড়া তো কোনো কারখানার লাইসেন্স পায় না। হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি ঘটেছে, তবে প্রাণহানির মতো কোনো ঘটনা ঘটেনি। এখানে আমি হঠাৎ করে ফোন পেলাম, আমার এক রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার, লাইভ মেম্বার দীনেশ মুদ্রা, তার ফ্যাক্টরিতে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেছে। সেই খবর পেয়ে আমরা মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সকল সদস্যগণ এখানে উপস্থিত হই। দেখি ফায়ার ব্রিগেড তৎপরতার সঙ্গে এই ভয়াবহ অগ্নিকাণ্ডকে নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করছে। পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে যাতে এখানে কোনো দুর্ঘটনা না ঘটে, কোনো লাইফ হ্যাজার্ড না হয়, সেই দিকে প্রোটেকশন ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক এসছে, ডিআইবির লোকও এসছে। সকলে আমরা খুব উৎকণ্ঠায় আছি আগুন নিয়ন্ত্রণে আনবার জন্য। ফায়ার ব্রিগেড কালিয়াগঞ্জ থেকে, ডালখোলা থেকে, এখানে আর আমাদের ওই স্ন্যাক্স বিস্কুট তৈরি হওয়ার যে সমস্ত সামগ্রী থাকে সেগুলো আছে, তার মেশিনারি আছে, বিভিন্ন র মেটেরিয়ালস আছে। এখানে প্রোডাকশন হয় স্ন্যাক্স বিস্কুট, কুকিজ। এটা একটা কুকিজ ফ্যাক্টরি স্যার। আমাদের সার্বিকভাবে যেটা জানতে পারছি, কোনো একটা শর্ট সার্কিটের থেকেই এই ঘটনা ঘটতে পারে। এখনো পর্যন্ত তো সম্পূর্ণ তদন্ত হয়নি। ফায়ার ব্রিগেডের কিছু কিছু লোকের সঙ্গে আলোচনা করে যেটা জানতে পারলাম, তবে ওরা তো টোটাল আগে আগুন নিবানোতেই ব্যস্ত। ওরা ইনভেস্টিগেশন না করে এরা কারণ বলতে পারবে না যে কি থেকে এই দুর্ঘটনাটা ঘটলো। মানে অনেকটাই চেষ্টা করছে, এখনো আমরা খুব আতঙ্কে আছি। চেষ্টা করছে ফায়ার ব্রিগেড, একটা গাড়ি যখন পারেনি, ফায়ার ডিপার্টমেন্ট কালিয়াগঞ্জ থেকে এবং ডালখোলা থেকেও আরো দুটো গাড়ি নিয়ে এসছে। মালদা থেকেও গাড়ি আনার চেষ্টা চলছে। যদি এর মধ্যে কন্ট্রোল হয়ে যায় তাহলে মালদার গাড়ি আস্তে আস্তে হয়তো যদি কন্ট্রোল হয়ে যায়, আমরা আশায় আছি খুব। এবং আমরা খুব আতঙ্কে আছি যে এই ব্যবসায়ীর ক্ষতি হচ্ছে, সাথে আমরা আরো উদ্বিগ্ন আছি যদি এই ফায়ার নিয়ন্ত্রণে না আসে তাহলে প্রতিবেশী যারা আছে তারাও খুব আতঙ্কে আছে, তারাও ঘর ছাড়া হয়ে আছে আতঙ্কে। আমরা সবাই উদ্বিগ্ন হয়ে আছি। সংগঠনের পক্ষ থেকে আমরা প্রশাসনের সঙ্গে প্রতিটা মুহূর্তে যোগাযোগ রাখছি, যাতে যে কোনো ভাবে হোক আরো বেশি করে যদি ফায়ারের গাড়ি এসে আগুনটাকে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে প্রতিবেশী অন্যান্য যেগুলো ফ্যাক্টরি আছে বা গোডাউন আছে বা যারা প্রতিবেশী আছে তাদেরকেও যাতে আমরা মুক্ত করতে পারি, এই চিন্তায় আমরা উদ্বিগ্ন হয়ে প্রশাসনের সঙ্গে প্রতিটা মুহূর্তে আমরা যোগাযোগ রাখছি। আমরা খুব চেষ্টা আছি, ফায়ার ব্রিগেড তৎপরতার সঙ্গে চেষ্টা আছে আগুনটাকে দ্রুত নিয়ন্ত্রণ আনবার জন্য। এদিন দমকল আধিকারিক ঘটনাস্থলে এসে পৌঁছতেই তাকে ঘিরে স্থানীয়রা বিক্ষোভ দেখান। কেন দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। দমকল আধিকারিক জানান, সর্বতোভাবে চেষ্টা চালানো হচ্ছে। মুহূর্তে আমাদের এখানে 3টা গাড়ি কাজ করছিল। জল শেষ হয়ে গেছে, এবার আমাদের স্টেশনে জল ভরতে গেছে। 1 ঘন্টা করে বেশি। কেন লাডার লাগানো হয়েছে? দুদিকে লাডার আছে। এইখানে এদিকে একটা লাডার লাগানো হয়েছে, ওদিক থেকে একটা লাডার। সেখানে এই মুহূর্তে জল শেষ হয়ে গেছে, তাই যখন জল আসবে না তখন এই মুহূর্তে তো আর কিছু বলার নেই। সেটা তো আমরা চেষ্টা করে যাচ্ছি। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। বিক্রি করেছিলেন 1.5 বিঘা জমি, কিন্তু কাগজে কলমে 11 বিঘা জমি বিক্রির তথ্য, যা দেখে মাথায় হাত এক প্রৌঢ়ের। কি করে হলো এমনটা বুঝে উঠতে পারছিলেন না উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর ব্লকের সিন্ধু গ্রামের বাসিন্দা শেখ ভসম। নিরক্ষর হওয়ায় সেই সুযোগে তিনি যে প্রতারিত হয়েছেন তা বুঝতে পেরেই সরাসরি জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুলের সাথে যোগাযোগ করেন প্রতারিত। ঘটনার কথা জানার পর হতবাক সহকারী সভাধিপতি বুধবার জমির মালিককে নিয়ে গোলাম রসুল হাজির হন রায়গঞ্জের কর্ণজোরে অবস্থিত জেলা রেজিস্ট্রি অফিসে। কথা বলেন আধিকারিকদের সাথে। জমির মালিক শেখ ভসম বলেন, তিনি 1.5 বিঘা জমি বিক্রি করেছিলেন, কিন্তু তাকে ভুল বুঝিয়ে টিপ সই করানো হয়, ফলে 11 বিঘা জমি হাতিয়ে নেওয়া হয়েছে। তার ভাইপো সেলিমের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। এদিন স্ত্রী এবং ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে রেজিস্ট্রি অফিসে এসেছেন। জমি ফেরত চান তিনি, না হলে পথে বসতে হবে। ওই জমিনে রেজিস্ট্রি করা। কতখানি জমি? জমিনটা আমি দিছিলাম 1.5 বিঘা। কি দেখলেন? अब देखा আমি জমিন বিলকুল সম্পূর্ণ জমিন ले ली।
11 বিঘা। তাহলে আপনি বুঝতে পারেননি যখন না আমি বুঝতে পারি না, কিভাবে নিল? ভুল ভাড়া ले लिए, जमीन घोड़ा आन ले लिया। গোটা জমিটা নিয়ে নিয়েছিলেন, হ্যাঁ। এখন কি করবেন? একদিন ফেরতে নেবো। অভিযোগ আছে? হ্যাঁ ওর কাছে। হ্যাঁ আনলাম। কে নিল? কে কে আপনার জমিটা কে এভাবে ভুল করে নিয়ে নিল? কাকে দিয়েছিলেন? ভতিজা কি নাম? সলিম। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন সহকারী সভাধিপতি গোলাম রসুল। তিনি বলেন, ভুল বুঝিয়ে এই অসহায় মানুষটিকে প্রতারিত করা হয়েছে। জেলাশাসক এই ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণা মামলা হবে বলে জানিয়েছেন তিনি। খবর শুনলাম আমাদের গোয়ালপুকুরে একটা জমি রেজিস্ট্রি হয়েছিল, ডিড হয়েছিল এখানে 18 তারিখে। এদের ছোট ছোট বাচ্চাগুলো আছে, ওর মা আছে, ওর স্বামী আছে এখানে। তো আমরা 18 তারিখে এরা রেজিস্ট্রি করে গিয়েছিল, তখন এরা বুঝতে পারলো কি আমাদের কাছে জমি বেশি নিয়েছে। এরা জমি কম দিতে আসছিল 1 বিঘার মতন, কিন্তু এখানে জমি চড়াই নিয়েছেন 9 বিঘার মতন। এরা যা বললো আমাদেরকে, আমরা সঙ্গে সঙ্গে ডিএম সাহেবকে ফোন করেছি। ডিএম সাহেব কিন্তু ভালো কাজ করেছে। আমাদের ডিএম সাহেব কেবলা 3টাকে পেন্ডিং এ রেখেছে। এখানে সাহেবকে ফোন করে বলে দিয়েছে যে কেবল আপনার ইস্যু করবেন না। সেজন্য আমরা ডিএম সাহেবকে ধন্যবাদ দিচ্ছি। আর আমরা চাচ্ছি যে এই 3টা ডিড যেন ক্যান্সেল করা হয়। একটা গরিব লোক না হলে মরে যাবে। 3টা মেয়ে, ও ছোট ছোট মেয়ে, ছেলে নাই, আর তারপরে ওর বউ আছে। একটা মূর্খ লোক, বেচারা কোনো অশিক্ষিত লোক, পড়ালেখা নাই, ওকে আনে এখানে ভুল বুঝায়। ও সিগনেচার বাংটা নিয়ে নিয়েছে, ও সিগনেচারও করতে পারে জানে না, টিপ দিয়েছে ও। তো সেই জন্য আমরা এখানে বলবো একটাই কথা, এই ডিডগুলোকে ক্যান্সেল করা হোক। আর আমাদের ডিএম সাহেব আশ্বাসন দিয়েছে যে না, এটা যদি ভুল করেছে তাহলে একটা চিটিং কেস হবে, যারা যারা করাইছে তাদের নামে চিটিং কেস হবে। ওটা নিয়ে আমাদের ডিএম সাহেব বলেছে। আমরাও বললাম যে এটা চিটিং কেস হওয়ার দরকার, যেন লোক সুরক্ষিত থাকে। আমাদের যারা জমি এখানে দেখেন, গোয়ালপুকুর থেকে অনেক, রায়গঞ্জ থেকে, ইসলামপুর থেকে, সব দিকে আমাদের রায়গঞ্জ সব রায়গঞ্জ ডিস্ট্রিক্টে আসে আমাদের জমি রেজিস্ট্রি করার জন্য। আমরা চাচ্ছি এখানে যেন লিগেল কাজ হয়, ইলিগেল যেন কাজ না হয়। আর যারা যারা এখানে জড়িত আছে তাদেরকে আমরা বলবো পুলিশ প্রশাসনকে অ্যারেস্ট করেন। পাচারের আগেই খবর পেয়ে এশিয়ান পাম সিভিট ক্যাট বা গন্ধগোকুল উদ্ধার করলেন পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। মঙ্গলবার রাত 8টা নাগাদ রায়গঞ্জের বারোদুয়ারি হাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় এই লুপ্তপ্রায় প্রাণীটিকে। একে অনেকে ভামবিড়াল বলেও চেনে। একটি ছোট খাঁচায় বন্দী অবস্থায় উদ্ধার করা হয়েছে প্রাণীটিকে। কেউ বা কারা পাচার বা বিক্রি করার উদ্দেশ্যে এই লুপ্তপ্রায় গন্ধগোকুলটিকে নিয়ে এসেছিল বলে সূত্রের খবর। উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমেলস এর সদস্য ধীরাজ হালদার বারোদুয়ারি হাট এলাকায় এক ব্যক্তির কাছে প্রথম এই সিভিট ক্যাটটিকে দেখতে পান। ওই ব্যক্তি বলেন 1200 টাকায় এটা বিক্রি করবেন। ধীরাজ হালদার তাকে লুপ্তপ্রায় প্রাণী সম্পর্কে বোঝানোর চেষ্টা করলে ওই ব্যক্তি তাকে গালিগালাজ করে এবং তাকে ভয় দেখিয়ে সেখান থেকে চলে যেতে বলে, এমনই অভিযোগ। সঙ্গে সঙ্গে ধীরাজ খবর দেন উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমেলস এর অফিসে। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই সংস্থার অন্যান্য সদস্যরা বারোদুয়ারি হাটে পৌঁছে যান। সংস্থার গাড়ি দেখেই লোকটি সিভিট ক্যাটটিকে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। সংস্থার সদস্যরা তখন তার পিছু ধাওয়া করে। প্রচুর লোকের ভিড়ও জমে যায় সেখানে। বেগতিক দেখে লোকটি তখন খাঁচাটি ফেলে দিয়ে পালিয়ে যায়। উদ্ধার করা এই গন্ধগোকুলটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। জানা যায় এশিয়ান পাম সিভিট ক্যাট বন্যপ্রাণী সংরক্ষণের তালিকায় শিডিউল 2 এর অন্তর্ভুক্ত একটি প্রাণী। বনাঞ্চল কমে যাওয়ার কারণে এদের অস্তিত্ব সংকটজনক হয়ে পড়েছে। আজকে রায়গঞ্জের বারোদুয়ারি থেকে এই সিভিট কার্ডটা আমরা রেস্কিউ করেছি। এটা কিছু লোক নিয়ে এসেছিল হয়তো পাচারের উদ্দেশ্যে বা বিক্রি করার উদ্দেশ্যে। তো আমরা খবর পেয়ে সেই বারোদুয়ারি হাটের ভেতরে রেড মেরে এই সিভিট কার্ডটা আমরা রেস্কিউ করেছি। এটা আমাদের এখানে খুব লুপ্তপ্রায়, সংখ্যা অনেক কমে গেছে। এটা একটা বাচ্চা, যত সম্ভব পাচারের উদ্দেশ্যে এটা নিয়ে আসা হয়েছিল বা বিক্রি করার উদ্দেশ্যে। তো যে নিয়ে এসেছিল সে এটাকে ছেড়ে পালিয়ে যায়। আমরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাইনি এবং সেখানে লোকের ভিড় জমে গিয়েছিল, সেই ভিড়ের সুযোগে সে পালিয়ে যায়। যাই হোক, এটা আমরা রেস্কিউ করে নিয়ে এসেছি। এটা মেডিকেল চেক আপের পর আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে তুলে দেব এবং বন দপ্তর সিদ্ধান্ত নেবে যে এটাকে কোথায় পাঠানো যায়। এটা বাচ্চা, এটা একা ওয়াইল্ডে থাকতেও পারবে কিনা সন্দেহ আছে। তো বন দপ্তর এখন যা সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী এটার ব্যবস্থা হবে।
আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশাসনিক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো রায়গঞ্জে। বুধবার আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, অতিরিক্ত জেলাশাসক হাসিন জাহেরা রিজভি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। সকলের সাথে এদিন পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করেন উচ্চ মাধ্যমিক সংসদ সভাপতি। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, 2025 সালে শেষ হচ্ছে পুরনো ধাঁচের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এরপর থেকে সেমিস্টার ভিত্তিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। বছরে দুবার সেমিস্টার হবে, অর্থাৎ এক বছরে দুবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে হবে পরীক্ষার্থীদের। বাৎসরিক দুটি পরীক্ষাতে সেন্টার ভেন্যু কনসেপ্ট থাকবে। পরীক্ষা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য এদিন বিশদে আলোচনা করা হয়েছে। সেমিস্টার ভিত্তিক পরীক্ষা কম্পিটিটিভ পরীক্ষার আদলে হবে। পুরনো ধাঁচের শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকবে। এবারই প্রথম প্রতিটি ভেন্যুতে প্রবেশের সময় পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হবে। স্পর্শকাতর ভেন্যুগুলিতে থাকবে RFD চেকিং ব্যবস্থা। উত্তর দিনাজপুরে 2 জন জয়েন্ট কনভেনর রয়েছেন। পরীক্ষা নিয়ে এই জেলায় কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে এবারে 2025 সালের যে উচ্চ মাধ্যমিকটা, এটা হচ্ছে যে মানে অ্যানুয়াল সিস্টেমে এটাই লাস্ট পরীক্ষা। কারণ আমরা অলরেডি সেমিস্টার সিস্টেম চালু করেছি এবং 2025-এ থার্ড সেমিস্টার যেটা মানে সেপ্টেম্বর মাসে, সেটা হচ্ছে সেমিস্টার সিস্টেমে হবে এবং তখন থেকে দুটো করে বছরে পরীক্ষা হবে। দুটোই কিন্তু সেন্টার ভেন্যু কনসেপ্টে হবে এবং ওই দুটোই কিন্তু বেসিক্যালি দুটো এইচএস পরীক্ষা, ঠিক আছে? এবং দুটো পরীক্ষাতেই কিন্তু তারা কনভেনার মানে ডিআই সাহেব, জয়েন্ট কনভেনার, ডিএসসি মেম্বার, কাউন্সিল নমিনি, সেন্টার ইনচার্জ, সেন্টার সেক্রেটারি, ভেন্যু সুপারভাইজার সবারই কিন্তু রোল থাকবে। কিন্তু এটা পুরনো সিস্টেমের লাস্ট পরীক্ষা। পুরনো সিস্টেমের এই পরীক্ষাটা যাতে খুব নির্বিঘ্নে হয় সেটা আমাদের টার্গেট। এবং সবথেকে বড় কথা, এবার কিছু নতুন ফিচারও আমরা অ্যাড করেছি, যেগুলো নিউ সিস্টেমে ট্রান্সফরমেশনের সময় একটা সিমলেস ট্রান্সফরমেশন হবে। ফলে তার জন্য নতুন ফিচারের মধ্যে আছে কিছু কিছু স্টেপ আমরা করেছি যাতে অ্যাডিশনাল সিকিউরিটি আরও আমরা প্রোভাইড করতে পারি, যেটা আমাদের সেমিস্টার সিস্টেমের সময় থাকবে। সেমিস্টার সিস্টেম অনেকটাই মানে কিছু কিছু কম্পিটিটিভ পরীক্ষার আদতে সেটা থাকবে। তো আমরাও এখানে সেরকমই অনেক কিছু করা হয়েছে যাতে আরও সেই স্যাংটিটি অফ দি এক্সামিনেশন বা সিকিউরিটি ফিচার্সগুলো আরও অনেকটা এনহান্স করা যায়। কিছু কিছু জিনিস সেখানে আমরা বলেছি, কিছু কিছু জিনিস একদম পরীক্ষার পূর্ব মুহূর্তে প্রেস নোটিফিকেশন বা প্রেস কনফারেন্সের মাধ্যমে সেটা জানাবো। স্যার, জেলার ক্ষেত্রে কোনো সমস্যা দেখতে? জেলার ক্ষেত্রে এখানে উত্তর দিনাজপুরে সত্যি কোনো সমস্যা নেই, খুবই হোমলি। এখানে সবার সাথে আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা সবার সাথে আমার কথাবার্তা হয় এবং এখানে 2 জন জয়েন্ট কনভেনার আছেন, তাদের মধ্যে সম্পর্ক যথেষ্টই ভালো, কোনো সমস্যা নেই। অন্যান্য অনেক ডিস্ট্রিক্টে কিছু কিছু সমস্যা আছে, অস্বীকার করবো না, কিন্তু উত্তর দিনাজপুরে আমি কোনো সমস্যা পাইনি। এখানে আশা করি পরীক্ষা খুব ভালোভাবেই হবে। কয়েকটি সেন্সিটিভ ভেন্যু থাকে উত্তর দিনাজপুরে কিছু কিছু পার্টিকুলার লোকেশনে। প্রথম হচ্ছে আমরা যেটা ভাবছি যে আমরা ফার্স্ট টাইম প্রত্যেকটা ভেন্যুতে মেটাল ডিটেক্টর থাকবে। হ্যাঁ, এটা আজ অব্দি ছিল না, আগে আমরা শুধু সেন্সিটিভ ভেন্যুতে মেটাল ডিটেক্টর রাখতাম। এবার ফার্স্ট টাইম আমরা মেটাল ডিটেক্টর থাকবে প্রত্যেকটি ভেন্যুতে। ফলে অ্যাট দি টাইম অফ এন্ট্রি, যখন পরীক্ষার্থীরা ভেন্যুতে ঢুকবে তখন তাদেরকে স্ক্রিনিং করা হবে ওই হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর দিয়ে। ফলে তাদের কাছে যদি কোনো মোবাইল থাকে, হ্যাঁ, কোনো যদি ইলেকট্রনিক কমিউনিকেশন গ্যাজেটস থাকে, তাহলে অবভিয়াসলি সেটা হচ্ছে মেটাল ডিটেক্টরে কিন্তু ধরা পড়বে। ফলে মেটাল ডিটেক্টর থাকবে। এছাড়া সেন্সিটিভ ভেন্যুতে RFDও থাকবে, রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর। ফলে পরীক্ষার সময় কোনো অ্যাক্টিভ মোবাইল কানেকশন আছে নাকি এক্সাম হলে সেটা কিন্তু ধরা পড়বে। মেটাল ডিটেক্টর হচ্ছে পরীক্ষা হলে ঢোকার আগে মানে ভেন্যুতে ঢোকার আগে, পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে তাদেরকে স্ক্রিনিং করা হবে, ফ্রিস্কিং করা হবে। আর RFD ইউজ করা হবে শুধুমাত্র সেন্সিটিভ ভেন্যুতেই, যে শুধুমাত্র পরীক্ষা চলাকালীন র্যান্ডম চেকিং করা হবে যে কোনো ঘরে গিয়ে যে কোনো অ্যাক্টিভ মোবাইল কানেকশন আছে। সব সেন্টার না, শুধু সেন্সিটিভ ভেন্যুতে। এটা বারবারই বলছি, RFD শুধুমাত্র সেন্সিটিভ ভেন্যু। এছাড়া কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার, ওটা কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার গতবারও ছিল কিন্তু খুব একটা ভালোভাবে ছিল না। এবার কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বারের একদম ডিজিটাল প্রিন্টিং হচ্ছে। সিরিয়াল নাম্বার ঠিক যেরকম কম্পিটিটিভ পরীক্ষাতে কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার QP সিরিয়াল নাম্বার বলে সেটা থাকে, সেটা এখানেও থাকবে। স্টুডেন্টদের সেই কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার লিখতে হবে। এছাড়া QR কোড, বারকোড, এই জাতীয় যেগুলো সিকিউরিটি ফিচার্সগুলো যেগুলো থাকে সেগুলো সবই থাকবে।
75তম বর্ষপূর্তি উপলক্ষে রায়গঞ্জের মোহনবাটি উচ্চ বিদ্যালয়ের বিশেষ উদ্যোগ। নতুন ভর্তি হওয়ার ক্ষেত্রে দুস্থ ছাত্রদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে এই বিদ্যালয়ের পক্ষ থেকে আশেপাশের প্রাথমিক বিদ্যালয়গুলিতে গিয়ে শিক্ষক শিক্ষিকাদের সাথে আলোচনা করা হচ্ছে, যাতে পড়ুয়ারা মোহনবাটি উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়। বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি দেবব্রত ভৌমিক বলেন, মোহনবাটি উচ্চ বিদ্যালয় শহর প্রাণ কেন্দ্রে অবস্থিত। পরিকাঠামো যথেষ্টই ভালো, তাই এই বিদ্যালয়ে যাতে পড়ুয়ারা অধিক পরিমাণে ভর্তি হয় তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। দুস্থ পড়ুয়াদের জন্য থাকছে আর্থিক বিশেষ ছাড়। এটা আমাদের এবার 75 বছর চলছে প্ল্যাটিনাম জুবলি। এটা আমরা স্পেশাল একটা উদ্যোগ নিয়েছি যে প্রত্যেক স্কুলে গিয়ে যারা আমাদের একটু দুস্থ ছাত্র তাদেরকে বিশেষ ছাড়ে ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হবে এবং প্রত্যেক স্কুল প্রাইমারি স্কুলে 5 স্টুডেন্টদেরকে ভর্তির জন্য অন্যান্য স্কুলকে অনুরোধ করা হচ্ছে তাদের ছাত্ররা যেন আমাদের স্কুলে ভর্তি হয়, কারণ আমাদের এখানে স্কুল রায়গঞ্জ শহরের মেন জায়গায় আমাদের স্কুল এবং ইনফ্রাস্ট্রাকচারও খুব ভালো এবং ভালো শিক্ষক শিক্ষিকারা রয়েছে। তাতে স্কুলের উন্নতি 75 বছর উপলক্ষে স্কুলের উন্নতি কামনা করেই আমরা এটা করছি। রায়গঞ্জ সরলা সুন্দরী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অঞ্জনা কুণ্ডু বলেন, মোহনবাটি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের বিদ্যালয়ে প্রতিনিধিরা এসেছিলেন। বলা হয়েছে পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রে আর্থিক ছাড় ও ফ্রি কোচিং দেওয়া হবে। এই প্রয়াস সাধুবাদযোগ্য। তারা এসে আমাকে প্রথমেই জানালেন আমাদের ভর্তির ব্যাপারটা নিয়ে আমরা কী ভেবেছি। যেহেতু মোহনবাটি স্কুল আমরা বয়েজ স্টুডেন্টদের কথাই ভাবছি, তো ওনারা বলেছেন যে বয়েজ স্টুডেন্টদের ভর্তি করলে ওনারা কোনো আর্থিক দিকটা ওনারা হেল্প করবেন, ফ্রি করে দেবেন, আর যা যা ওদের প্রয়োজন সেই সব দিকগুলো দেখবেন। সারা বছর তারা তাদেরকে কোচিংয়ের ব্যবস্থা নেবেন। আমি এই প্রস্তাবে ভীষণ খুশি হয়েছি। উদ্যোগটা কেমন লাগছে? আমার ভীষণ ভালো লাগছে যদি এই উদ্যোগটা বজায় থাকে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য নজর রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।